নেতাজি সুভাষ বোস বলেছিলেন দিল্লি চলো। তাই হঠাৎ একদিন বিকেলবেলায় শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ধরে রওনা হলাম দিল্লির পথে। বিকেল 4:55 ট্রেন ছেড়ে পরের দিন সকাল 10:50 নিউ দিল্লি পৌঁছালো রাজধানী এক্সপ্রেস। দিল্লি পৌঁছেছিলাম বিশেষ একটি কাজে। তো গিয়ে যখন দেখলাম হাতে রয়েছে অনেকটা সময়, তখন ভাবলাম একটা অটো বুক করে ঘুরে দেখি লোকাল কিছু সাইট সিন। দিল্লিতে গিয়ে আমি প্রথম পৌঁছেছিলাম লালকেল্লা। সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই দুর্গটি 1857 সাল পর্যন্ত ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। মহাবিদ্রোহের ব্যর্থতার পর থেকে 1947 সাল আমাদের স্বাধীনতা লাভের আগে অবধি ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। 2007 সালে এই লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত হয়। লালকেল্লা ঘুরে দেখলাম, কিন্তু এটা এত বড় আর এর মধ্যে ঐতিহাসিক উপাদান এত বেশি, শুধু এই লালকেল্লাটাই মোটামুটি একদিনের ট্রিপ হয়। তো এখন তো হাতে অত সময় নেই, এসছি হঠাৎ, আজ এখন চলে যাচ্ছি যেটুকুনি যা দেখলাম। কিন্তু এই জায়গাটা যদি ঐতিহাসিক সমস্ত আস্বাদন পেতে হয় তাহলে মোটামুটি হাতে অন্তত 4-5 ঘন্টা টাইম নিয়ে লালকেল্লায় আসতে হবে। তো পরে যদি কখনো আসি অবশ্যই ঘুরে দেখবো। যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন। লালকেল্লা থেকে চলে এলাম এখানে, এখন এসছি হুমায়ুনের মকবরা মানে হুমায়ুন টম্বে। তো রাস্তায় আসার সময় দেখলাম সুপ্রিম কোর্ট, তারপর যেটা নতুন ভারত মণ্ডপম হয়েছে সেটা, পুরনো কেল্লা এবং জুলজিক্যাল পার্ক, এগুলো পিছনে ছেড়ে এখন চলে এসেছি হুমায়ুন টম্বে। তো দিল্লি মোটামুটি একটা 2-3 দিনের ট্রিপ হয়, কিন্তু আমার যেহেতু এদিকে সময় কম, তাই সব কিছু তো ঘুরে ঘুরে দেখা সম্ভব নয়। তাই যতটুকু হয় দেখে তারপর কালকে যে জন্য মেনলি দিল্লি আসা সেটা ভিডিওর লাস্টেই বলবো। তো আমাকে রাত্রে থাকতে হবে গুরগাঁওতে। তো এখন আপাতত যাই, হুমায়ুনের টম্বে টিকিট কাটতে হবে দেখি। হুমায়ুনের এই সমাধিসৌধ চত্বরে হুমায়ুনের সমাধি ছাড়াও রয়েছে তার পত্নী হামিদা বেগম এবং পরবর্তীকালের মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোর সমাধিস্থল। এছাড়াও এখানে অনেক মুঘল শাসকদের সমাধি রয়েছে। মনে হয় যে কোনো ঐতিহাসিক জায়গাতে এলে তার সাথে যদি অ্যাটাচ কোনো মিউজিয়াম থাকে সেটা অবশ্যই দেখা উচিত। কিন্তু আমি এখন কোনো মিউজিয়ামেই ঢুকতে পারছি না, কারণ সেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। এর আগে লালকেল্লার ওখানেও মিউজিয়াম ছিল। এবার শুধু লালকেল্লার এন্ট্রি ফি হচ্ছে 50, মিউজিয়াম যদি দেখতে চান তাহলে এন্ট্রি ফি হয় 90, দুটো মিলিয়ে। এখানে হুমায়ুন টম্বের এখানেও একটা ঐতিহাসিক মিউজিয়াম আছে, কিন্তু এটাও সময়ের জন্য দেখা যাবে না। 1562 খ্রিস্টাব্দে হুমায়ুন পত্নী হামিদা বানু বেগম এই সমাধিটি নির্মাণ করেন। হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধিক্ষেত্র। হুমায়ুন টম্ব ঘুরে এখন চলে এসেছি লোটাস টেম্পল, ওই যে পিছনে। তো এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, যাওয়া যাক ভিতরে। মূলত বাহাই সম্প্রদায় দ্বারা নির্মিত হলেও এই মন্দিরটি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত থাকে। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে এতে কিন্তু মানে যে কোনো ধর্মের মানুষ গিয়ে উপাসনা করতে পারে। আর এই মন্দিরটির স্থাপত্যশৈলী খুবই সুন্দর। এমনকি 2001 সালের CNN রিপোর্ট অনুযায়ী এটা ছিল পৃথিবীর সবথেকে ভ্রমণ করা মন্দির, এবং সন্ধ্যাবেলায় এটা সৌন্দর্য আরও অনেক বেড়ে যায়। লোটাস টেম্পল ঘুরে এবার আমি চললাম ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। তো এসছি এখন ঘুরতে ঘুরতে ইন্ডিয়া গেট, আর তার পিছনেই আছে আমাদের বস নেতাজির স্ট্যাচু। চলুন গেটের কাছাকাছি যাওয়া যাক। এই ইন্ডিয়া গেট হলো ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান। প্যারিসের
আর্ক দ্য ট্রিম্ফের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এর পিছনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তি। দিল্লির একটা বিশেষত্ব, এখানে কিন্তু অনেক জায়গাতেই লাইট অ্যান্ড ক্যামেরা শোটা হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো। তো যেমন এই ইন্ডিয়া গেট, এখানেও সন্ধ্যাবেলায় হয়। আবার প্রথম যেখানে গেছিলাম লালকেল্লা, ওখানেও সন্ধ্যে 7টা থেকে হয়। এবার সন্ধ্যাবেলায় যদি ঘুরতে পারা যায় তখন এই সৌন্দর্যগুলো দেখতে পাওয়া যাবে। মানে তাহলে শুধুমাত্র ঘোরার জন্যই যদি দিল্লি আসা হয় কখনো, তখন হয় ওখানে বা এখানে কোথাও না কোথাও একটা লাইট অ্যান্ড সাউন্ড শোটা উপভোগ করা যেতে পারে। মোটামুটি এখান ঘুরে এখন লাস্ট এটাই ঘুরবো, চলে এসেছি অক্ষরধাম টেম্পল। এটা ভারতবর্ষের তথা বিশ্বের অন্যতম একটা বড় টেম্পল। এখানে 6:30টায় লাস্ট এন্ট্রি দেয়, সন্ধ্যাবেলায় এটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সেই শোটা দেখবো, তারপর যাবো ঘুরতে। চলো যাই, ঢুকতে মনে হয় ভিতরে আর মোবাইল ক্যামেরা অ্যালাউ করে না, দেখি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত ভারতীয় সংস্কৃতির এক অনন্য নিদর্শন এই স্বামীনারায়ণ অক্ষরধাম। ভারতীয় শিল্প, প্রাজ্ঞা, পরম্পরা ও মূল্যবোধের অপরূপ সৌন্দর্য নিকেতন এই মন্দির ভারতীয় সংস্কৃতির আলোকবর্তিকা বই। ভগবান স্বামীনারায়ণের উদ্দেশ্যে এক সশ্রদ্ধ নিবেদন। 100 একর বিস্তৃত এই বিশাল স্বামীনারায়ণ অক্ষরধাম নির্মিত হয়েছে মাত্র 5 বৎসর সময়কালের মধ্যে। প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণায় নির্মিত এই মন্দির শান্তি, সৌন্দর্য, আনন্দ ও স্বর্গীয় সুষমা বিকিরণ করছে। সত্যি কথা বলতে, আমি প্রথম যখন এই মন্দিরটি দেখি মনে হয়েছিল যেন এটাই স্বর্গ। সূর্যাস্তের পর এখানে যে লাইট অ্যান্ড ওয়াটার শো যেটা হয়েছিল, সেটা যে কি সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। তো সেটারই এক ঝলক এখানে দিয়ে দিলাম। তো ভিডিওতে যা দেখছেন এটা সামনাসামনি তার থেকে অনেক বেশি সুন্দর। Where water plays with children, and they create a flower. But the Devtas from heaven are furious to destroy the flower. We're turning the pool into an ocean, and the ocean into a tsunami. Stones into fire, and water into volcano. Whooshing off everything, slicing the sky with piercing rays and exploding it. But who wins? The flower or the power? Celebrate the victory with melodious music, colors, and dancing fountains.
অক্ষরধাম মন্দির ঘুরলাম। মানে এটা হচ্ছে একটা দিল্লি ট্রিপের মোস্ট ভিউড জায়গা একটা। মানে যে ওয়াটার শো যেটা হয়, মানে কি বলবো, এক কথায় অনবদ্য। আপনারা যদি দিল্লি ভ্রমণ করতে আসেন ট্যুর আইটেনারিতে, এই জায়গাটি যেন অবশ্যই রাখবেন। এটা হচ্ছে 6টায় লাস্ট এন্ট্রি, আর শোটা শুরু হয় 7:15 থেকে। আমি বলবো মোটামুটি 5টা 5:30 নাগাদ এখানে চলে আসতে, ব্যাগ মোবাইল সবই জমা নিয়ে নেয়। আর এটা যে কী অনবদ্য সুন্দর সেটা না দেখলে বলা যাবে না। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, প্রায় 8:15। আমাকে আবার যেতে হবে গুড়গাঁও। চলো যাওয়া যাক, দেখি মেট্রো ধরেই যাব, যদিও চিনি না, প্রথমবার এসেছি, তাও চলে যাওয়া যাক। তো রাত্রি এখন মোটামুটি 10:30। এই জাস্ট 5-7 মিনিট হলো হোটেলে এসেছি, এখনও ফ্রেশ হওয়া হয়নি। তো এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। গুড মর্নিং। তো কাল রাত্রে তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এজন্য দিল্লি আসা, প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে যেতে হবে। তো অলরেডি 10টা থেকে প্রোগ্রাম, 9:45 প্রায় হয়েই গেছে। চলো বেরোনো যাক, তারপর আবার সারাদিন কি প্ল্যান দেখা যাক। দিল্লি গেছিলাম কোম্পানির একটা প্রোগ্রামে। তো সেই প্রোগ্রামটি শেষ হওয়ার পর যখন দেখলাম হাতে অনেকটা সময় রয়েছে আমার ট্রেনের, তখন আবারও মেট্রো ধরে চলে এলাম কুতুব মিনার। বলে রাখা ভালো যে দিল্লি ঘোরার জন্য কিন্তু আমার যা মনে হয়েছে বেস্ট ট্রান্সপোর্ট মিডিয়াম কিন্তু এই দিল্লি মেট্রো। এই কুতুব মিনার হলো বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। 40 টাকা টিকিটের বিনিময়ে এসছি এখন কুতুব মিনারে। তো পিছনে বুঝতে পারছো মোটামুটি পুরো এখন যেটা আছে সেটা হচ্ছে কিছু ধ্বংসাবশেষ, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সত্যি বলতে এই জায়গাটিকে না এলে বোঝা যাবে না যে এর ঐতিহাসিক গুরুত্ব কী হতে পারে। এবার মানে খুবই সুন্দর যে এক সময়ের এটা একটা আর্কিটেক্ট ছিল, এবং এখনও যেটা দাঁড়িয়ে আছে সেটারও গুরুত্ব অপরিসীম। তাই আমি বলবো দিল্লি ভ্রমণ করতে এলে, যেমন লালকেল্লা তো ঠিক আছে চলো, কিন্তু একটা মোস্ট ওয়াচড জায়গা যদি বলে তাহলে একদিকে যেমন ওই অক্ষরধাম স্বামীনারায়ণ টেম্পল, ঠিক তেমনই কুতুব মিনার। এই দুটো জায়গা কোনোভাবেই মিস করা যাবে না। তো আমি আর যাই হোক এলাম, না হলে আমিই মিস করে যেতাম। দিল্লি ঘুরে এখন নিউ দিল্লি স্টেশনে বসে আছি। ট্রেন আছে দুরন্ত এক্সপ্রেস, এখন ওয়েটিং রুমে বসেই আছি। মুশকিল হচ্ছে, যাওয়ার টিকিটটা আরএসি হয়ে আছে। এবার টিটিকে রিকোয়েস্ট করে দেখতে হবে যদি কোনো ভ্যাকেন্সি পাই, তাহলে বসে বসে নিউ দিল্লি থেকে যেতে হবে কলকাতা। তবে যাই হোক, ট্রিপটা খুব ভালো ঘুরেছি। সোলো ট্রিপ একটা হয়ে গেল অফিসিয়াল ট্রিপের সাথে সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে শেয়ার করবেন। তো চলুন যাওয়া যাক, দিল্লির স্মৃতি নিয়ে এবার ঘরের উদ্দেশ্যে রওনা। तुझसे मिलना पुरानी दिल्ली में, छोड़ आए निशानी दिल्ली में, पल्ली मारा
से दरी बेतलक, तेरी मेरी कहानी दिल